একটু ভেবে দেখলে অবাক হতে হয়, তাই না? প্রাত্যহিক জীবনে কত বিষয় নিয়ে আমরা একেবারে নিশ্চিত থাকি। মানে আমরা সবাই জানি যে 2 আর 2 যোগ করলে 4 হয়। অথবা ধরুন হাত থেকে একটা আপেল ছেড়ে দিলে তার সোজা মাটিতেই পড়বে। এটা তো খুব সাধারণ একটা হিসাব। ঠিক। চিরায়ত বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আমাদের এই নিশ্চয়তার একটা দারুণ স্বস্তি দেয়। কিন্তু কল্পনা করা যাক, হঠাৎ করে একদিন যদি বিজ্ঞানীরা এসে প্রমাণ করে দেন যে 2 আর 2 যোগ করলে 4 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিকই, কিন্তু কিন্তু 3 বা 5 হওয়ারও একটা অতি ক্ষুদ্র সম্ভাবনা রয়ে গেছে। ও, সেটা তো পুরো চিন্তার জগৎটাই এলোমেলো করে দেবে। ঠিক সেটাই। আমাদের চারপাশের এই সুনিশ্চিত জগৎটা আসলে একটা বিশাল সম্ভাবনার খেলা মাত্র। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন একজন মানুষের জীবন, বিজ্ঞান এবং দর্শন নিয়ে আলোচনা করব, যিনি আমাদের মহাবিশ্বকে দেখার এই সুনিশ্চিত দৃষ্টিভঙ্গিটিকে চিরতরে ভেঙে দিয়েছিলেন। তিনি হলেন নোবেলজয়ী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মার্কস বর্ন। বর্ন সত্যি পদার্থবিজ্ঞানের এক বিস্ময়কর নাম। হ্যাঁ, আজকের মিশন হল কিভাবে একজন মানুষ কোয়ান্টাম মেকানিক্সের মতো একটা বিভ্রান্তিকর বিষয়কে গাণিতিক রূপ দিলেন এবং কেনই বা তিনি শেষ জীবনে বিজ্ঞানের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন তা একেবারে সহজ ভাষায় ডিকোড করা। মানে মার্কস বর্নের কাজ বোঝাটা অনেকটা বিশাল সমুদ্রে না নেমেই এক গ্লাস জল পরীক্ষা করে পুরো সমুদ্রের স্বভাব বুঝে ফেলার মতো ব্যাপার। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। 1882 সালে ব্রেসলাউতে, যা বর্তমানে পোল্যান্ডের রকলো, সেখানে জন্ম নেওয়া এই বিজ্ঞানীর কাজ আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক সেটা ভাবলে অবাক হতে হয়। মার্কস বর্ন শুধু সমীকরণ নিয়ে পড়ে থাকেননি। তিনি আমাদের এই ভৌত জগৎ আসলে কিভাবে কাজ করে তার পেছনের দর্শনটাকেই পাল্টে দিয়েছিলেন। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। বর্ণের মূল অবদান বোঝার আগে আমাদের বুঝতে হবে তিনি ঠিক কোন সংকটের মুখোমুখি হয়েছিলেন। বিংশ শতাব্দীর একদম প্রথম ভাগে, মানে ওই 1900 সালের দিকে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম অফ অ্যাকশন আবিষ্কার করার পর পদার্থবিজ্ঞানে এক বিশাল বুদ্ধিবৃত্তিক সংকট বা ইন্টেলেকচুয়াল ক্রাইসিস তৈরি হয়। বিজ্ঞানীদের জন্য সেটা ছিল এক বিশাল ধাক্কা। ঠিক। এরপর 1926 বা 1927 সালের দিকে মার্কস বর্নের নেতৃত্বাধীন গটিংজেন স্কুল এই সংকটের সমাধান নিয়ে আসে। সেখানে তার সাথে ছিলেন হাইজেনবার্গ, পাউলি, ফার্মি এবং ডিরাকের মতো কিংবদন্তি বিজ্ঞানীরা। কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। কোথায়? মানে প্ল্যাঙ্ক তো 1900 সালেই কোয়ান্টাম জগতের ধারণা দিয়ে দিয়েছিলেন। তাহলে বর্ন এবং তার টিমের এই নতুন নিয়মগুলো গুছিয়ে আনতে 25 বছর কেন লেগে গেল? এটা কি এমন ছিল যে বিজ্ঞানীরা জলের এক নতুন রূপ আবিষ্কার করেছিলেন, কিন্তু সেটি কিভাবে কাজ করে তা বুঝতে কয়েক দশক লেগে গেল? উপমাটা দারুণ। হ্যাঁ, ব্যাপারটা অনেকটাই সেরকম। ক্লাসিক্যাল ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্সে যাওয়ারই ট্রানজিশনটা ভীষণ কঠিন ছিল। 1900 সালে প্ল্যাঙ্ক এবং পরবর্তীতে আইনস্টাইন যা আবিষ্কার করেছিলেন তা চিরায়ত পদার্থবিজ্ঞানের ভিত নাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা কোনো পূর্ণাঙ্গ তত্ত্ব ছিল না। মানে একটা খণ্ডিত ধারণা ছিল তখনও। একদম। কোয়ান্টাম অফ অ্যাকশন বলতে আসলে বোঝায় যে শক্তি কোনো নিরবিচ্ছিন্ন স্রোতের মতো প্রবাহিত হয় না, বরং তা ছোট ছোট প্যাকেটে বিভক্ত থাকে। সহজ ভাষায় বললে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা ভাবতাম শক্তি হলো একটা মসৃণ ঢালু রাস্তার মতো, যেখানে আপনি যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। ঠিক ধরেছেন। কিন্তু কোয়ান্টাম তত্ত্বে এসে দেখা গেল শক্তি হলো আসলে সিঁড়ির মতো। প্রথম ধাপে দাঁড়ানো যাবে অথবা দ্বিতীয় ধাপে, কিন্তু 2 ধাপের মাঝখানে শূন্যে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই ধারণাটা এতই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না এর গাণিতিক হিসাব কিভাবে করতে হবে। তার মানে বিজ্ঞানীদের কাছে একটা নতুন যন্ত্রের সব যন্ত্রপাতি চলে এসেছিল, কিন্তু কিভাবে সেটা জোড়া লাগাতে হবে তার কোনো ম্যানুয়াল ছিল না। চমৎকার বলেছেন। ঠিক এই ম্যানুয়াল তৈরির কাজটাই করেছিলেন ম্যাক্স বর্ন এবং গটিংজেনের তার টিম। হাইজেনবার্গ যখন বুঝতে পারলেন যে কোয়ান্টাম স্তরে কণাগুলোর গতিবিধি সাধারণ পাটিগণিত দিয়ে মাপা যাচ্ছে না, তখন বর্ন ম্যাট্রিক্স মেকানিক্সের আইডিয়াটা নিয়ে এলেন, তাই তো? একদম তাই। বর্ন বুঝতে পারেন যে এখানে ম্যাট্রিক্স মেকানিক্স ব্যবহার করতে হবে। তিনি অন্যান্য তত্ত্বের ফাঁকফোকরগুলো জোড়া লাগিয়েছিলেন। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। সংকট কি ছিল এবং ম্যাট্রিক্স মেকানিক্স দিয়ে তার একটা প্রাথমিক কাঠামো কিভাবে দাঁড় করানো হলো তা তো আমরা বুঝলাম, কিন্তু এরপরই আসে বর্নের সেই যুগান্তকারী আবিষ্কার। সোর্সে উল্লেখ আছে যে সে সময় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈততা নিয়ে চরম বিতর্ক চলছিল।
হ্যাঁ, আলো বা ইলেকট্রন কি কণার মতো আচরণ করে নাকি তরঙ্গের মতো, এই নিয়ে আইনস্টাইন বা বোরের মতো বিজ্ঞানীরাও বেশ দ্বিধায় ছিলেন। আর বর্ন তার নোবেল লেকচারে বলেন যে তিনি কণা বা পার্টিকেল ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, গণিতের ভাষায় যাকে বলা হয় রূপান্তরের অপরিবর্তনীয় রূপ বা ইনভ্যারিয়েন্স ইন ট্রান্সফরমেশনস। ঠিক। আমি যদি এই ইনভ্যারিয়েন্ট বিষয়টিকে আবার সেই জলের অবস্থার সাথে তুলনা করি, ধরুন জল সাধারণ তরল অবস্থায় থাকুক, বরফ হয়ে জমে যাক বা বাষ্প হয়ে উড়ে যাক, তার রূপের পরিবর্তন হলেও মূল রাসায়নিক পরিচয় বা H2O কিন্তু সবসময় একই থাকে। বর্ণের ইনভ্যারিয়েন্ট কি ঠিক সেরকমই কিছু, যা দেখার দৃষ্টিভঙ্গি পাল্টালেও মূল অস্তিত্ব অপরিবর্তিত থাকে? হ্যাঁ, এই অ্যানালজিটা কোয়ান্টাম মেকানিক্সের অত্যন্ত গভীর একটি দর্শনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কোয়ান্টাম জগতে একটি ইলেকট্রনকে যখন আমরা একভাবে পরিমাপ করি তখন সে তরঙ্গের মতো আচরণ করে, আবার যখন অন্য কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করি তখন সে ছোট্ট একটা কণার মতো আচরণ করে। একটা জিনিস একই সাথে ঢেউ এবং পাথর কিভাবে হতে পারে, এটাই তো বিজ্ঞানীদের পাগল করে দিচ্ছিল। একদম। আর ম্যাক্স বন্ড তার ইনভ্যারিয়েন্ট ধারণার মাধ্যমে বোঝালেন যে এই কণা বা তরঙ্গ এগুলো আসলে আমাদের পর্যবেক্ষণের আলাদা আলাদা রূপ, কিন্তু এই দুই রূপের পেছনেই একটা গাণিতিক অপরিবর্তনীয় সত্য লুকিয়ে আছে। কিন্তু তরঙ্গ আর কণার এই দ্বন্দ্বের চূড়ান্ত সমাধানটা তিনি কিভাবে করলেন? কারণ সোর্সে আমরা বারবার একটা টার্ম দেখছি, পরিসংখ্যানগত ব্যাখ্যা বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন। এটাই হলো ম্যাক্স বর্নের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক। বিজ্ঞানের ভাষায় একে বর্ন রুল বা বর্ণের নিয়ম বলা হয়। আরেকজন বিখ্যাত বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটি সমীকরণ দিয়েছিলেন যা ইলেকট্রনের তরঙ্গ আকার বর্ণনা করত। শ্রোডিঙ্গারের বিয়ালে থট এক্সপেরিমেন্টের জন্য যিনি বিখ্যাত। ঠিক। তো শ্রোডিঙ্গার নিজে ভাবতেন ইলেকট্রন বুঝি সত্যিই তরঙ্গের মতো মহাকাশে ছড়িয়ে থাকে, কিন্তু বর্ন বললেন না, এই তরঙ্গ কোনো বাস্তব ভৌত তরঙ্গ নয়, এটি হল সম্ভাবনার তরঙ্গ বা প্রবাবিলিটি ওয়েভ। সম্ভাবনার তরঙ্গ মানে বিষয়টা কি লুডোর ছক্কার মতো? একদম তাই। ধরুন একটা লুডোর ছক্কা শূন্যে ছুঁড়ে মারা হলো। ছক্কাটা যখন ঘুরছে তখন কিন্তু কেউ জানে না সেখানে কত উঠবে। সেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা ওঠার একটা গাণিতিক সম্ভাবনা বা প্রবাবিলিটি আছে। বুঝতে পারছি। বর্ন বললেন শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ আসলে ঠিক এটাই বলে দেয় যে মহাকাশের কোনো নির্দিষ্ট স্থানে একটি ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা। যেখানে তরঙ্গের চূড়া সবচেয়ে উঁচু সেখানে কণাটিকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ও আচ্ছা। তিনি গাণিতিকভাবে প্রমাণ করলেন যে আমরা কখনোই নিশ্চিত করে বলতে পারব না একটা ইলেকট্রন ঠিক কোথায় আছে, আমরা শুধু সম্ভাবনার কথা বলতে পারব। আর ঠিক এই অভাবনীয় ব্যাখ্যার জন্যই তিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার পান। এটা তো রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। তার মানে মহাবিশ্বের একদম গভীরে ফান্ডামেন্টাল লেভেলে কোনো নিশ্চয়তা নেই, সবকিছুই সম্ভাবনার উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা কিন্তু এটা সহজে মেনে নিতে পারেননি। সে তো বটেই, কিন্তু বর্ন শুধু কোয়ান্টামেই থেমে থাকেনি। বিবেল তৈরি করার সেই বিশাল বিবলিওগ্রাফি ঘাঁটলে দেখা যায় যে তিনি আক্ষরিক অর্থেই ছিলেন এক বহুমুখী প্রতিভা। মানে ক্রিস্টাল ল্যাটিস, আলোকবিজ্ঞান, থার্মোডাইনামিক্স সবকিছুতেই তার কাজ আছে। সোর্সে বর্ন ইনফিল্ড থিওরি, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, বর্ন লান্ডে ইকুয়েশনের মতো বিখ্যাত কাজগুলোর নাম এসেছে। হ্যাঁ, কাজের বিশাল পরিধি ছিল তার। আমার প্রশ্ন হল, একজন মানুষ কিভাবে মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে অতি পারমাণবিক কণা আর ক্রিস্টাল ল্যাটিসের মতো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এত নিখুঁত কাজ করতে পারেন? ফোকাস না হারিয়ে এটা কিভাবে সম্ভব? এটা আসলে তার জিনিয়াস হওয়ার একটা বড় প্রমাণ। বর্নের কাছে এই সবকিছুর মূলেই ছিল প্যাটার্ন এবং গাণিতিক যুক্তি। তিনি বিভিন্ন তথ্যের মাঝে সম্পর্ক বা কানেক্ট দ্য ডটস করতে পারতেন খুব সহজে। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? যেমন এই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ব্যাপারটা আসলে কি? আচ্ছা, ধরুন পরমাণুর ভেতরে খুব ভারী নিউক্লিয়াস থাকে আর তার চারপাশে খুব হালকা ইলেকট্রন ঘোরে। বর্ন এবং রবার্ট ওপেনহাইমার মিলে একটা দারুণ গাণিতিক কৌশল বের করলেন। ব্যাপারটা অনেকটা এমন, একটা বিশাল বোলিং বল খুব ধীর গতিতে গড়িয়ে যাচ্ছে আর তার চারপাশে একটা ছোট্ট মাছি খুব দ্রুত উঠছে। মাছির দৃষ্টিকোণ থেকে তো বোলিং বলটা প্রায় স্থির মনে হবে। একদম ঠিক ধরেছেন। বর্ন এবং ওপেনহাইমার প্রমাণ করলেন
যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ভরের পার্থক্য এতই বেশি যে তাদের গতিবিধি আলাদাভাবে হিসাব করা যায়। এই একটিমাত্র গাণিতিক ধারণার ওপর ভিত্তি করে পুরো আধুনিক কোয়ান্টাম কেমিস্ট্রি দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য। আবার ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রেও তিনি একই কাজ করেছিলেন। হ্যাঁ, কঠিন পদার্থের ভেতরে পরমাণুগুলো কিভাবে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে তা তিনি ব্যাখ্যা করেছিলেন গাণিতিক মডেল দিয়ে। তিনি প্রকৃতিকে দেখতেন গণিতের লেন্স দিয়ে। তাহলে এসবের অর্থ কি দাঁড়ায়? মহাবিশ্বের গভীরতম রহস্যগুলো যিনি গণিতের সাহায্যে এত সূক্ষ্মভাবে সমাধান করলেন, মানুষের স্বভাব এবং সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? সমীকরণ থেকে সরে এসে তার দার্শনিক দিকটা একটু দেখতে চাই। এই জায়গাটা খুবই ইমোশনাল। সোর্স থেকে আমরা দেখতে পাই ১৯০০ সালের ওই বুদ্ধিবৃত্তিক সংকটের চেয়েও বর্ন বেশি চিন্তিত ছিলেন পারমাণবিক পদার্থবিজ্ঞানের কারণে তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়ে। ন্যান্সি থর্নডাইক গ্রিনস্প্যানের লেখা তার জীবনীর নামই তো দি এন্ড অফ দি সার্টেন ওয়ার্ল্ড, বা নিশ্চিত জগতের সমাপ্তি। একটি নিশ্চিত জগতের সমাপ্তি আবিষ্কার করার ফলেই কি বর্ন এত বেশি দার্শনিক হয়ে পড়েছিলেন? অনেকটা তাই। মার্কস বর্ন ইহুদি ছিলেন, আর হিটলারের আমলে তাকে জার্মানি থেকে পালিয়ে যেতে হয়েছিল। তিনি স্বচক্ষে দেখেছিলেন কিভাবে মানুষের ঘৃণা বিজ্ঞানকে ধ্বংসের কাজে লাগাতে পারে। পারমাণবিক যুগের বহাবহতা তাকে বাধ্য করেছিল বিজ্ঞানীদের নৈতিক দায়িত্ব নিয়ে সোচ্চার হতে। ঠিক। এই কারণেই তিনি ফিজিক্স অ্যান্ড পলিটিক্স, সিম্বল অ্যান্ড রিয়ালিটি বা দি রেস্টলেস ইউনিভার্সের মতো বইগুলো লিখেছিলেন। হ্যাঁ, তিনি গভীরভাবে বিশ্বাস করতেন জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান যখন তা মানব কল্যাণে প্রয়োগ করা হয়। সোর্সে আমরা এটাও দেখতে পাই যে তিনি মহাকাশ ভ্রমণের আশীর্বাদ ও অভিশাপ নিয়ে প্রবন্ধ লিখেছেন। মানে শুধু পারমাণবিক অস্ত্র নয়, তিনি বিজ্ঞানীদের দায়বদ্ধতা বা ফন্ডার ভ্রান্থওয়ান্টিং দেশ ন্যাচারভিশন শাফলার্স নিয়েও সোচ্চার ছিলেন। তার চিন্তাধারা কতটা দূরদর্শী ছিল সেটা এখান থেকেই বোঝা যায়। আমরা এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, সোর্সে যা বলা আছে সেটাই বলছি। বর্ন কোনো নির্দিষ্ট রাজনীতি সমর্থন না করলেও বিজ্ঞানের অপব্যবহারের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছিলেন। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ১৯৭০ সালে জার্মানির গটিংজেনে মৃত্যুবরণ করা এই মহান বিজ্ঞানী শুধু ফিজিক্সের সমীকরণই সমাধান করেননি, তিনি বাস্তবতা সম্পর্কে আমাদের চিন্তার জগতেও নাড়া দিয়ে গেছেন। ওয়েভ ফাংশনের পরিসংখ্যানগত ব্যাখ্যার জন্য তার ১৯৫৪ সালের নোবেল জয় কেবল একটি স্বীকৃতি মাত্র। তার আসল পরিচয় তিনি এমন একজন চিন্তাবিদ যিনি বিজ্ঞান ও নৈতিকতার মেলবন্ধন ঘটিয়েছিলেন। পর্বটি শেষ করার আগে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। মার্কস বর্ন প্রমাণ করে গেছেন যে মহাবিশ্বের একদম গভীরে বা কোয়ান্টাম স্তরে সবকিছুই আসলে প্রবাবিলিটি বা সম্ভাবনার ওপর নির্ভরশীল। সেখানে কোনো শতভাগ নিশ্চয়তা নেই। একদম তাই। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনের যে নিশ্চয়তাগুলো নিয়ে আমরা এত অহংকার করি, সেগুলো কি আসলে এক ধরনের আরামদায়ক বিভ্রম? আগামীবার তৃষ্ণা মেটাতে যখন এক গ্লাস জল খাবেন, তখন ভেবে দেখবেন এই সাধারণ বস্তুর ভেতরে থাকা কণাগুলোও আসলে এক বিশাল অনিশ্চয়তার নৃত্য করে চলেছে। এই অনন্ত সম্ভাবনার কথা চিন্তা করতে করতেই আমাদের আজকের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। শ্রোতাদের মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ।